প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ঠিকানা। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। 3। অন্ধকার নেমে আসার পরও টানা 1 ঘন্টা ছুটে চলেছে ওয়েন ডেব্রাইট একই দিকে। হঠাৎ খেয়াল হলো এভাবে এগোনো ঠিক হচ্ছে না। অনুসরণকারীরা এখনো পেছনে লেগে থাকলে বিপদ ঘটে যেতে পারে। একটু ভেবে নিয়ে দিক পরিবর্তন করলো ও উত্তর থেকে ঘোড়ার মুখ কিছুটা পশ্চিমে ঘুরিয়ে নিয়ে ছুটতে থাকলো। এবার জানে এতেও বিশেষ লাভ হবে না। সকাল হলেই ট্র্যাক খুঁজে পাবে ব্যাটারা, ধেয়ে আসবে। দ্রুত শক্তি ফুরিয়ে আসছে যুবকের। জেদ এবং পরবর্তীতে প্রাণের তাগিদে ছুটতে গিয়ে এতক্ষণে গুলির আঘাতের কথা ভুলেছিল, কিন্তু এখন ওখান থেকে রক্ত গড়িয়ে নামছে, সেই সাথে তীব্র ব্যথাও হচ্ছে। রক্ত পড়া আসলে কখনোই বন্ধ হয়নি। ব্যান্ডেজ বাঁধা আর ঘুমের কারণে বিশ্রাম পেয়ে কমে গিয়েছিল, কিন্তু ছোটার ফলে ঝাঁকি খেয়ে খেয়ে এখন তার মাত্রা কয়েক গুণ বেড়েছে। সারা রাত এভাবে ছোটা সম্ভব নয় বুঝতে পারছে ওয়েন। ও জানে ওকে বিশ্রাম নিতেই হবে। এমনিতেই অনেক ক্ষতি হয়েছে, খুব দুর্বল লাগছে। মাঝরাতের দিকে একটা প্রশস্ত, প্রায় শুকিয়ে যাওয়া চোতের পাশে ঘোড়াটাকে দাঁড় করালো। তলায় পানির একটা ক্ষীণধারা তখনও অবশিষ্ট দেখা যাচ্ছে। ঘোড়াটাকে হাতিয়ে নিয়ে পানি খাওয়ালো ও নিজেও খেলো পেট পুড়ে। তারপর সঙ্গের সঙ্গের ক্যান্টিনটা ভরে নিল। পরে চোট পেরিয়ে অপর পারে এসে খুঁটা পুঁতে লম্বা দড়ি দিয়ে ঘোড়া বাঁধল। এবারে বেশ ঘাস আছে, আর আছে প্রচুর মেসকিটের ঝোপ। ঘোড়া পালিয়ে যাবে আশঙ্কা করে ওটাকে বেঁধে রাখার কথা ভাবেনি সে। এটা কোমাঞ্চি এলাকা, ঘোড়াবিহীন কোনো সাদা মানুষ এখানে বেঁচে থাকার আশাও করতে পারে না, তাই সাবধান থাকা ভালো ভেবে বেঁধেছে। মেসকিটের ঘন জোহফের আড়ালে বসে শেরিফের দেয়া খাবার স্যাকটা খুলল ওয়েন ডেব্রাইট। মন খারাপ হয়ে উঠল। মানুষটা আসলেই ভালো আর সরল ছিল। নিজের দুর্বলতা ঢেকে রাখার কোনো রকম ভান করেনি। অমন একটা হৃদয়বান মানুষকে কিনা প্রাণ দিতে হলো প্রায় বিনা কারণে। নিজেকে সামলে নিয়ে খাবার খেলো। স্যাডলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে পড়ল। প্রায় সাথে সাথে অস্বস্তিকর ঘুম এসে গেল, এসে জুড়ে বসলো চোখে। ভোরে ঘুম ঘুম ভাঙলো নিজে থেকেই। তাড়াতাড়ি ঘোড়ায় স্যাডল চাপিয়ে আবারও খেয়ে নিল। তারপর উত্তর পশ্চিমমুখী হয়ে চলতে শুরু করলো। সমতল রুক্ষ ভূমি, এখানে ওখানে ঢেউ খেলানো, কোথাও কোথাও রিমরক প্রাকৃতিক নিয়মে ফেটে গিয়ে গভীর খাত সৃষ্টি করেছে। তার পাথুরে পাড়গুলো খাড়া খাড়া, কখনো বা আবার ঘন গাছপালায় ঢাকা গভীর গিরিখাত। চলার মধ্যে বারবার দিগন্তের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ফাঁকা জায়গার উপর দিয়ে চলার সময় যতটা সম্ভব রিজের চূড়ার কাছাকাছি থাকার চেষ্টা করছে সে। দুপুর নাগাদ 20 মাইলের মতো এগোতে পারল। তারপর নিজের এবং পরিচান্ত ঘোড়াটার বিশ্রামের জন্য থামল। খেয়ে নিল আবার। জ্বর আসছে যুবকের। মনে হয় ঘা দুটোয় পুজ জমছে, টনটন করছে। তবু ভয়ে ব্যান্ডেজ খোলার সাহস করল না। ওতে যে ব্যথা লাগবে তাতেই বাকি শক্তি সব শেষ হয়ে যাবে। মনে মনে ফ্যাসকেনদের অভিশাপ দিল। আর কত দূর ওদের তাড়া খেয়ে ছুটতে হবে। ঘা শুকানো এবং লড়াই করার মতো শক্তি ফিরে পেতে সময় দরকার। কখন পাবে ও সে সময়? প্রায় সারা বিকেল আচ্ছন্নের মতো চলল ওয়েন। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে বুঝতে পারছে না ঠিক মতো। ঘোড়াটাকে ঠিক মতো ছোটাবার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে। পশুটা ইচ্ছামতো প্রায়
হেঁটে হেঁটে এগোচ্ছে। তবে কপাল গুনে দিক ভুল করেনি ওটা। মাথার উপর সূর্য নির্দয়ভাবে আগুন ঝরিয়ে চলছে। শেষ বিকেলে আর ঘোড়ার পিঠে বসে থাকার ক্ষমতা অবশিষ্ট রইল না ওর। অর্ধচেতন অবস্থায় পৌঁছে গেছে। মাথা ঝুলে পড়েছে বুকের উপর। ব্যথার তীব্র হুল ফুটছে শরীরে, মগজে। বিশ্রাম নিতে না পারলে মারা যাবে ডেব্রাইট। থামতে হবে ওকে। শরীরটাকে পিছলে দিয়ে স্যাডল থেকে নেমে এলো ওয়েন। দীর্ঘ সময় চেষ্টা করে খুঁটা পুঁতে ঘোড়াটাকে বাঁধলো কোনো মতে। তারপর কয়েক পা এগিয়েই হুড়মুড় করে ভেঙে পড়ল। প্রায় সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুম নয়, যেন মরে গেছে এমন অবস্থা। একসময় সূর্য ডুবে গেল পশ্চিমে। সন্ধ্যা ঘনিয়ে আধার নামলো পৃথিবীতে। রাত গভীর থেকে গভীর হলো, তবু ভাঙে না ঘুম। খুব ভোরে আচমকা জেগে উঠল। পিপাসায় গলা শুকিয়ে কাঠ। বোধহয় এ কারণেই ঘুম ভেঙে গেছে। হাতড়ে স্যাডেলের কাছে পড়ে থাকা ক্যান্টিনটাকে তুলে নিয়ে চুমুক দিয়ে ধীরে ধীরে পানি খেলো। দাঁড়িয়ে চারদিকে দেখার চেষ্টা করলো। এখনো বেশ জ্বর বোধ হচ্ছে। কিছুই দেখতে পেল না ওয়েন। রাতের নিজস্ব শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে এলো না। খিদে খিদে লাগছে, পিপাসা এখনো পুরো মেটেনি। ও জানে এগুলো শুভ লক্ষণ। ক্ষতস্থানগুলোর ক্ষতস্থানগুলো এখনো যন্ত্রণাদায়ক তীব্র ব্যথা। তবু গত বিকেলে থেকে এখনকার অবস্থা অনেক গুণে ভালো মনে হচ্ছে। প্রথম থেকে সব কথা ধারাবাহিকভাবে মনে পড়ছে। এটা অবশ্যই শারীরিক উন্নতির লক্ষণ। সব কথা মনে পড়তেই রাগ মাথাচাড়া দিয়ে উঠল। ঘা শুকানো আর জ্বর ছেড়ে যাবার জন্য সময় দরকার। একটু সুস্থ হলেই ওদের মজা বুঝিয়ে দেবে ওয়েন ডেব্রাইন। শিকার তখন উল্টে শিকারি বনে যাবে। এমন দশা করে ছাড়বে যাতে ফাস্কেনরা কেন ওকে তাড়া করেছিল সে কথা ভেবে ভেবে আক্ষেপ করবে মরার সময়। আকাশ ফর্সা হতে রওনা হলো ওয়েন। ঘোড়ায় চড়ার কসরত করতে গিয়ে জানটা যেন বেরিয়ে যেতে বসেছিল। হাঁপাচ্ছে ও, ঘামছে দরদর করে। তবুও আজ আগের দিনের চাইতে অনেক ভালো বোধ হচ্ছে। শক্তি ফিরে আসছে দেহে। ঘোড়ার মুখ এবার সোজা উত্তরে ঘুরিয়ে দিল। সকাল পেরিয়ে দুপুর হলো। স্যাডলে বসেই খেলো সে। চলতে চলতে সেই দুপুরের দিকে একটা পাথরের ঢিবির মাথায় চড়ে থেমে সামনে তাকালো। অলস ভঙ্গিতে শকুন উঠছে দূরে। অশুভ দৃশ্য। কি হতে পারে? কোনো মৃত জন্তু? যাই হোক না কেন, জায়গাটা ওর চলার পথ থেকে খুব দূরে নয়। ঘোড়ার মুখ সেদিকে ফিরিয়ে এগিয়ে চলল ডেব্রাইট। খুব সতর্ক হয়ে এগোচ্ছে। যদিও কোনো ইন্ডিয়ানের ট্রাক চোখে পড়েনি এখনো, তবু এটা কোমাঞ্চি এলাকা। এখানে সতর্ক থাকাই উচিত। মাইলখানেকও এগোয়নি, তার আগেই কয়েকটা ঘোড়ার টেইল চোখে পড়তে দ্রুত এক মেস্কির ঝোপের আড়ালে এসে থামল সে। সতর্ক চোখে আড়াল থেকে চারদিক দেখে নিল। তারপর ঘোড়া বেঁধে রেখে পায়ে হেঁটে এগোলো। পরীক্ষা করে 6টা ঘোড়ার পায়ের ছাপ দেখল সে মাটিতে। সবকটা নালবিহীন। এমনকি খুরগুলো দীর্ঘদিন ছাছাও হয়নি। ফাস্কেনদের নয় তাহলে। অনেকটা নিশ্চিন্ত হলো ডেব্রাইট। এগুলো ইন্ডিয়ানদের টেইল। বোধহয় কোনো হান্টিং অথবা স্কাউটিং পার্টি হবে। হয়তো ওদের পড়ে থাকা অতিরিক্ত শিকারে সুযোগ পেয়ে ভাগ বসাচ্ছে শকুনগুলো। ভালো করে দেখে বুঝতে পারলো টেইলগুলো কমপক্ষে 8 দিনের পুরানো। ঘোড়ায় চড়ে আবার শকুন লক্ষ্য করে এগোতে শুরু করলো। 10 মিনিট পর মাটিতে দল বেঁধে ভুরিভোজ আর কামড়াকামড়িতে ব্যস্ত শকুনগুলোর কাছে এসে পড়ল। কর্কশ স্বরে ডেকে উঠে অনিচ্ছুকভাবে সরে গেল ওরা ডেব্রাইটকে দেখে। ডানা ঝাপটে কয়েকটা উঠে গেল আকাশে। নিচু দিয়ে
ঘুরে ঘুরে উঠতে শুরু করলো। দুটো মানুষের দেহ পড়ে আছে দেখলো যুবক। আরো কাছে পৌঁছে মুখ বিকৃত করে ফেললো। স্কল্পহীন মাথার পাশে চামড়ার সাথে যথেষ্ট চুল তখনও দেখা যাচ্ছে। একজনের বেশিরভাগ ধূসর, অন্যজনের ঘন কালো কোকড়া চুল। চেহারা শরীর দেখে কিছু বোঝার অবস্থা নেই, তবু মনে হলো এরা সম্ভবত বাপ ছেলে হবে। অসতর্কভাবে হান্টিং পার্টির সামনে পড়ে গিয়েছিল। প্রচুর কার্টিজের খোল পড়ে থাকা দেখে বোঝা যায় একেবারে বিনা যুদ্ধে প্রাণ দেয়নি এরা। শকুনগুলো এমনভাবে সারা শরীর ঠুকরে খেয়েছে যে দেখে বোঝার উপায় নেই বর্বর কোমাঞ্চিরা খুন করার পর মৃতদেহের উপর আর কোনো অত্যাচার চালিয়েছে কিনা। সতর্ক দৃষ্টিতে চারদিক ভালো করে দেখল ওয়েন। কোথাও কোনো নড়াচড়ার লক্ষণ নেই। দেরি করতে মন সায় দিচ্ছে না। আবার দুটো মরা মানুষের দেহ এভাবে শকুনের খাদ্য হতে রেখে দিয়ে চলে যেতেও বাচ্ছে। কাছাকাছি তাকিয়ে মাটি খুঁড়বার কোনো কিছু দেখতে পেল না ও। তবে শখানেক গজ দূরে বৃষ্টির পানির ঢল বয়ে যাওয়ার কারণে তৈরি হওয়া একটা ওয়াশ দেখতে পেল। ওখানে ওটা শুকিয়ে এখন ওটা শুকিয়ে আছে, দুপারে নরম বেলে মাটি। ওই পর্যন্ত দেহ দুটো টেনে নিতে প্রচুর শক্তি ক্ষয় হয়ে যাবে। তবু ভেবেচিন্তে কাজটা করারই সিদ্ধান্ত নিল। দেহ দুটোকে একসাথে ধীরে ধীরে টেনে নিয়ে ওয়াশের 6 ফুট গভীর খাদে ফেলল সে। এই সামান্য পরিশ্রমেই দম বন্ধ হয়ে এলো। মাথা ঘুরছে, বমি করে দিতে ইচ্ছা করছে। তবু থেমে থেমে বুটের লাথি আর হাতের টানে পাড়ের মাটি খসিয়ে ফুট 2 উঁচু করে ঢেকে দিতে পারল দেহ দুটো। কাজটা শেষ করে কিছু সময় ওখানেই বসে থেকে নিজেকে সুস্থ করার চেষ্টা করল যুবক। এখন আর শকুনে খেতে পারবে না, তবু এর চাইতে ভালোভাবে নিহত মানুষ দুটো শেষ গতি করতে না পারার আক্ষেপ রয়েই গেল। সাথে একটা বাইবেলও নেই যে দুঃছত্র পাঠ করবে। একটু সামলে নিয়ে উঠে দাঁড়ালো ওয়েন। চারদিকে ঘুরে ঘুরে হাঁটতে শুরু করলো। ওর চোখ নিচে টেইল খুঁজছে। কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়ানদের এখানে আসা এবং চলে যাওয়ার দুটো টেইলই পেয়ে গেল। বেটারা যাবার সময় নিহত সাদা মানুষ দুটোর ঘোড়াও নিয়ে গেছে। ওদের যাবার টেইলে আরো দুটো ঘোড়ার টেইল দেখতে পেল। এ দুটো নালবিহীন, তবে সম্প্রতি খুব চাচা চাচা হয়েছে বোঝা যায়। এবারে আরো দূর দিয়ে ঘুরে হাঁটতে শুরু করলো ওয়েন। ওই ঘোড়া দুটোর এখানে আসা টেইল খুঁজছে সতর্ক চোখে। একটু পর পেয়েও গেল। ফিরে গিয়ে নিজের ঘোড়ায় চড়ে বসল। এখানকার দুর্ঘটনার বিষয়ে দায়িত্ব পালন করবে, না ধেয়ে আসা ফ্যাসকেনদের থেকে দূরত্ব বজায় রাখতে পালাবে, তাই নিয়ে দোটানায় ভুগল কয়েক মুহূর্ত। এদের দুজনের নিশ্চয় পরিবার আছে রাঞ্চে, তারা চিন্তায় থাকবে। আর সময় মতো পুরুষরা বাড়ি না ফিরলে মেয়েদের পক্ষে এই কোমাঞ্চি এলাকায় তাদের খোঁজে আসা একেবারেই অসম্ভব কাজ। যদিও কোমাঞ্চি এলাকার রান্স হাউসগুলো প্রায় দুর্গের মতো তৈরি করা হয়ে থাকে। ওয়েন ডেব্রাইট সেরকম কয়েকটা দেখেছ। সাধারণভাবে সেসব দুর্ভেদ্য হলেও এদের বাড়িতে যদি আর কোনো পুরুষ মানুষ না থেকে থাকে, তাহলে শুধু মেয়েরা কতক্ষণ ঠেকিয়ে রাখবে বর্বর কোমাঞ্চিদের আক্রমণ। ওর আশঙ্কা হলো হান্টিং পার্টি আরও বড় বিজয়ের আশায় নিশ্চয় নিজেদের গ্রাম থেকে লোকজন ডেকে আনতে গেছে। এ অবস্থায় একজন বিবেকবান মানুষ হিসেবে
এদের বাড়ির লোকদের সতর্ক করে দেওয়ার দায়িত্ববোধ জাগলো ওর ভেতরে। মনের সাথে বোঝাপড়া করতে করতেই ঘোড়া দুটোর আসার টেইল দেখে দেখে পেছন দিকে চলল। বেলা শেষ হয়ে আসছে, সূর্য ডুবতে খুব একটা দেরি নেই। 1 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা পর টেইলার দেখতে পাবে না সে। ঘোড়াটাও ছোটার মতো ক্ষমতা হারিয়েছে, এখন পা টেনে টেনে চলছে। মাথা ঝুলে পড়েছে ওটার। শ্বাস টানার জোর আওয়াজ শুনতে পাচ্ছে ওয়েন। তবে আশা করছে লোক দুটো নিশ্চয় এভাবে দূরের পথ পাড়ি দেবার জন্য বাড়ি থেকে বের হয়নি। তাদের রান্স হাউস নিশ্চয় কাছাকাছি কোথাও হবে। কাজেই এগিয়ে চলল সে। সময় মতো সূর্য বিদায় নিল। আলো কমে যাওয়ায় টেইল দেখতে অসুবিধা হচ্ছে। হতাশা জাগছে মনে। এমন অবস্থায় আর একটু এগিয়ে একটা অপ্রশস্ত শুকনো ওয়াশ পার হলো ওয়েন। তারপর আর শখানেক গজ যাবার পর হঠাৎ করেই এক রান্স হাউস চোখে পড়ল। মাটির লম্বা একটা ঘর, পাহাড়ের পাশে অর্ধেকটা জেগে আছে মাটির উপর। পাহাড়ের গায়ে আর আশেপাশের প্রকৃতির সাথে এমনভাবে মিশে দাঁড়িয়ে আছে যে অসতর্ক অচেনা লোকের পক্ষে ভুল করে ওটাকে পাশ কাটিয়ে চলে যাওয়া খুবই সম্ভব, বিশেষ করে এরকম কম আলোয়। ছোট ছোট জানালাগুলো ভারী কাঠের পাল্লা দিয়ে আটকানো। ভারী মজবুত কাঠ দিয়ে তৈরি দরজাটা লোহার মজবুত খিলানের উপর দাঁড়ানো। ঘরের পেছনে লাগোয়া কোরালের অর্ধেকটা ঢাকা পড়েছে ঘরের কারণে। একটাই ঘোড়া আছে সেখানে। আচমকা কোনো রকম সতর্ক সংকেত না দিয়েই গর্জে উঠল একটা রাইফেল। কোনো কিছু ভেবে দেখার আগেই ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ল ওয়েন। বুকে ভর দিয়ে মাটিতে শুয়ে চেঁচিয়ে বলল, এই, গুলি বন্ধ করো। পড়ার সময় মাটিতে ধাক্কা খেয়ে ওর মাথা ঘুরে উঠল। ঘোড়াটা গুলির শব্দে ভয় পেয়ে ছুটে পালাতে গিয়েও ক্লান্তির কারণে বেশি দূর যেতে পারল না। কয়েক পা ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মাথা ঝুলে আছে পশুটার। ঘরের দিক থেকে কোনো শব্দ আসছে না, কোনো আলো দেখা যাচ্ছে না। কয়েক মুহূর্ত মাটিতে নিশ্চল শুয়ে থাকলো ওয়েন। অবশেষে একটা গলা কানে এলো ওর। নারী কণ্ঠের আওয়াজ। কি চাই তোমার? হাত তুলে ঝটপট দাঁড়িয়ে পড়ল। থাকলে কিছু খাবার, আর সম্ভব হলে একটা ঘোড়া, চিৎকার করে জবাব দিল ওয়েন। আবার ভেসে এলো গলাটা। এদিকে এগো, ধীরে ধীরে। তোমার হাত যেভাবে আছে সেভাবেই রাখো। আদেশ পালন করলো। কণ্ঠটা কোনো অল্প বয়সী মেয়েরই হবে ধারণা করলো। বয়স্ক লোকটার স্ত্রী হলে বয়সের কারণে গলার স্বর আরো কিছু ভারী হওয়ার কথা। তাহলে ও হয়তো তার মেয়ের অথবা অল্প বয়সী যুবকের স্ত্রী হবে। কণ্ঠস্বরটা সাহসী, কঠোর বলেই মনে হচ্ছে। অবশ্য এতে তেমন আশ্চর্যের কিছু নেই। এরকম জায়গায় বসবাস করতে হলে মেয়েদেরকে যোগ্য হতে হয়। পোস্ট পেরিয়ে পায়ে পায়ে দরজার সামনে এসে দাঁড়ালো ওয়েন ডেব্রাইট। কি নাম তোমার? এখানে কি করছো একা? নাম ওয়েন ডেব্রাইট ম্যাম। আমি উত্তরে যাচ্ছি। এটা কোমাঞ্চিদের এলাকা, তা জানো না? জানি ম্যাম। দরজার খিল খোলার শব্দ কানে এলো ওর। ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে খুলে গেল ভারী পাল্লাটা। হ্যাট খুলল যুবক। এবারে ক্লান্ত স্বরে বলল নারী কণ্ঠ, ভেতরে এসো মিস্টার ডেব্রাইট, স্বাগতম। ধন্যবাদ। ভেতরে ঢুকলো ও। পেছনের দরজা বন্ধ করে খিল লাগানোর শব্দ শুনল। ভেতরে ল্যাম্পের অল্প আলোয় মেয়েটিকে দেখতে পেল। ধারণার চাইতেও কম বয়স তার, 19, বড়জোর 20 হবে। ঘর পেরিয়ে অন্য প্রান্তে গিয়ে আরেকটা ল্যাম্প ধরালো মেয়েটি। উজ্জ্বল আলোতে ওর বড় বড় টানা চোখ দেখতে পেল ওয়েন। চোখ দেখলে বোঝা যায় মেয়েটি খুব সহজ পাত্রী নয়। ঘরের ভেতর দেখে নিয়ে বলল, তুমি একা? সারা শরীর ঘামে নাওয়া, নোংরা, রক্তাক্ত। ঘোড়ার গন্ধযুক্ত যুক্ত লোকটার দিকে সন্দিগ্ধ চোখে তাকালো মেয়েটি।
গম্ভীর গলায় বলল, না, আমার বাবা আর ভাই এখনই ফিরে আসবে। চট করে যা বোঝার বুঝে নিল ডেব্রাইট। শূন্যতা এসে চেপে ধরল, ভেতরটা মুচড়ে উঠল বেদনায়। মেয়েটি জানে না সত্যি সত্যি একা হয়ে গেছে ও। আর সেই দুঃসহ কথাটা কি না ওকেই জানাতে হবে। মেয়েটিকে সহজ করার জন্য কথা চালিয়ে গেল ও। বাবা আর ভাই, ব্যাস, আর কেউ নয়? ক্রু নেই? মৃদু হাসির রেখা ফুটল মেয়েটির মুখে। ছিল, কোমাঞ্চিদের ভয়ে পালিয়ে গেছে মরদের দল। ইন্ডিয়ানরা সাধারণত উত্তরেই থাকে। মাঝে মধ্যে ঘোরার জন্য দু একটা হামলা অবশ্য চালায়। তবে গত শীতকালে কলোরাডোর স্যান্ড ক্রিক থেকে চে চেন্নিদের উৎখাত করার পর থেকে ওরা ছড়িয়ে পড়েছে এখানে সেখানে। এদিকেও কোনো কোনো দল পালিয়ে এসেছে। সুযোগ পেলেই স্কাল্প হান্টিংয়ের জন্য হামলা চালায়। ধীরে ধীরে উচ্চারণ করল ওয়েন ডেব্রাইট। এদিকে সেরকমই একটা ঘটনা ঘটিয়েছে তারা। এখানে ভুল করে এসে উঠিনি আমি। এসেছি দুটো ঘোড়ার টেইল ব্যাক ট্র্যাক। রক্তশূন্য হয়ে পড়ল মেয়েটির চেহারা। মুহূর্তের জন্য ভীতি ফুটল তার সুন্দর চোখ দুটোয়। যতটা সম্ভব সান্ত্বনা সুরে বলল ডেব্রাইট, তোমার বাবা আর ভাই দুজনেই মারা গেছে। আমি তাদের মাটি দিয়ে এসেছি। দীর্ঘ সময় স্থানের মতো জায়গায় নির্বাক দাঁড়িয়ে রইল মেয়েটি। ওয়েন টের পেল নিজের দুর্বলতা ওকে গ্রাস করে ফেলতে চাইছে। পড়ে যাবার হাত থেকে বাঁচতে চোখ ঘুরিয়ে চেয়ার খুঁজল। একটা দেখতে পেয়ে সেদিকে এগোনোর জন্য পা তুলল। কিন্তু কোথায় যে পড়ল পাটা বুঝতে পারল না। তাল হারিয়ে পড়ে গেল। ফ্লোরে পড়ার আগেই জ্ঞান হারিয়েছে। 4 অন্ধকার থাকতে জেগে উঠল ওয়েন ডেব্রাইট। যে ঘরে প্রথম ঢুকেছিল এটা সেটা নয়, অন্য একটা ছোট রুমের বিছানায় নিজেকে দেখতে পেল সে। পাঁজর আর বাহুর ব্যথা আগের চাইতে অনেক বেশি বোধ হচ্ছে, দুর্বল লাগছে খুব। বুঝতে পারছে অচেতন অবস্থায় অনেক রক্ত হারিয়েছে। হাত বুলিয়ে টের পেল ব্যান্ডেজ পাল্টে দেয়া হয়েছে। শরীরে কোনো কাপড় চোপড়ও নেই। মেয়েটি এত কিছু একা হাতে করেছে ভেবে মনে মনে কুণ্ঠিত হয়ে উঠল। তবে সান্ত্বনাও পেল এই ভেবে যে নিজেকে ব্যস্ত রেখে সাময়িকভাবে হলেও দুঃখ ভুলে থাকতে পেরেছে সে। সামান্য ফাঁক হয়ে থাকা মাঝের দরজা দিয়ে আলোর রেখা দেখতে পেয়ে উঠে বসার চেষ্টা করল যুবক। এইটুকু পরিশ্রমেই ঝাপসা হয়ে উঠল দৃষ্টি। সবকিছু দুলছে দেখে চট করে আবার শুয়ে পড়তে বাধ্য হলো। বিছানার গদির স্প্রিংয়ের ক্যাচ ক্যাচ শব্দ উঠল। প্রায় পরক্ষণেই দরজা ঠেলে মেয়েটি ঢুকলো এ ঘরে। তার হাতে ধরা ল্যাম্পটা কমলা রঙের আলো ছড়াচ্ছে। শুয়ে থাকো, নইলে আবার রক্ত পড়া শুরু হয়ে যাবে, বলল মেয়েটি। জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে রইল ও। অস্বস্তি লাগছে। একা হয়ে পড়া এই মেয়ের প্রতি দায়িত্ব এড়ানোর উপায় দেখতে পাচ্ছে না। একে এখানে ফেলে রেখে যাওয়া যায় না। সময় যা নষ্ট হয়েছে তাতে একে নিয়ে যেতে চাইলে আবার ফাঁসকেন্দের হাত থেকে বাঁচার সম্ভাবনা কমে যাবে। কি করা যায়? ওকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটির চেহারায় রং পাল্টে গেল। দ্রুত চোখ নামিয়ে নিল সে। কিছুটা ঝাঁঝালো গলায় বলল, গুলি খেয়ে এলে কি করে? ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলে নাকি? পাশির তারা খেয়ে পালাচ্ছ আসলে, তাই না? ছোট্ট করে নট করল ওয়েন। কত দূরে আছে ওরা? আধা দিন পেছনে হয়তো। চেহারায় সতর্কতার ছাপ ফুটল মেয়েটির। তাহলে তো ভোর হবার আগেই তোমার বেরিয়ে পড়া উচিত। আমি তোমাকে লুকিয়ে রাখতে পারবো না। ক্ষীণ কৌতুক ফুটল ওর চোখে। কি ব্যাপার? ব্যাংক ডাকাতকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইছো যে? মেয়েটির গালের রং গাঢ় হয়ে যেতে দেখে নরম গলায় বলল, ব্যাংক ডাকাতি নয়,
একটা মানুষ খুন করেছি আমি। তার পরিবারের লোকেরা আমাকে ধরতে চাইছে, অবশ্য বিচার করার জন্য নয়। তাহলেও তোমার এখনই চলে যাওয়া উচিত। কি মনে হয়, পারবে যেতে? মিথ্যে করে বলল ওয়েন। অসুবিধা হবে না, পারবো। একটা নতুন ঘোড়া সাজিয়ে দিচ্ছি তোমার জন্য। আমি আমার ঘোড়াতেই যেতে পারবো। কোরালের ঘোড়াটা তুমি তোমার জন্য তৈরি করে নাও। আমি কোথাও যাচ্ছি না। আবার উঠে বসতে চেষ্টা করলো ওয়েন। এবার আর আগের মতো অসুবিধে হলো না। গায়ের চাদরটা বুকের উপর চেপে ধরে বিরক্ত স্বরে বলল, আমার কাপড়গুলো কোথায়? দ্রুত পাশের রুমে চলে গেল মেয়েটি। ফিরে এলো একটু পর। হাতে ধরা কাপড়গুলো বাড়িয়ে ধরল। এগুলো ফিট হয় কিনা দেখো। তোমারগুলোর যা দশা, ওগুলো ব্যবহার করার অবস্থায় নেই। রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। নিজে পড়তে পারবে? পারবো, মাথা কাত করে বলল ওয়েন। দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল মেয়েটি। দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম করে উঠে দাঁড়ালো যুবক। কোনো মতে আন্ডারওয়্যার পরেই আবার বিছানায় বসে পড়তে হলো ওকে। স্প্রিং এর আওয়াজ শুনতে পেয়ে দরজার ওপাশ থেকে বলে উঠল মেয়েটি, কি হলো, পড়ে গেছো নাকি? না না, আমি ঠিক আছি, দ্রুত জবাব দিল। কিছুটা সময় স্থির থেকে নিজেকে সামনে নিল যুবক। তারপর ট্রাউজার শার্ট পরে নিল। এগুলো নিজেরগুলোর চাইতেও ভালো ফিট করেছে ওকে। কার হবে? নিশ্চয় মেয়েটির ভাইয়ের। মোজা পায়ে দিয়ে বুট পরে নিল। সাবধানে পা ফেলে মেইন রুমে এসে ঢুকলো। মেয়েটির পা খালি দেখে মনে পড়ল গতকাল যখন প্রথম দেখেছিল তখনও পা খালিই ছিল এর। কি ব্যাপার, জুতো নেই নাকি তোমার? প্রশ্ন করলো ও। অবশ্যই আছে, কেন? তাহলে পরে ফেলো। কেন? খালি পায়ে রাইড করা সম্ভব নয়, তাই। আমি কোথাও যাচ্ছি না, কথাটা তোমাকে আগেই বলেছি। চড়ে উঠতে থাকা রাগ দমন করে ওয়েন বলল, একার পক্ষে এখানে থাকা যে সম্ভব নয় তা তোমার বোঝা উচিত। তোমার বাবা আর ভাইকে 6 যোদ্ধা খুন করে রেখে উত্তর দিকে গেছে। নিশ্চয় দল ভারী করে ওরা শিগগিরই ফিরে আসবে। চোয়াল চেপে বসেছে মেয়েটির। বাচ্চাদের অবুঝ জেদ ধরার চেহারা হয়েছে। আবার বলতে শুরু করল ওয়েন, শুধু ইন্ডিয়ান কেন, আরো শত্রু আছে। আমি যে লোকটাকে খুন করেছি সে আমার বড় ভাইয়ের মতো বন্ধু, আর তার বউ মেয়েকে খুন করেছে। 14 বছরে বাচ্চা মেয়েটিকে রেপ করেছে, তারপর খুন করেছে। কিন্তু তার বাপ আর ভাইরা সেসবের পরোয়া না করেই আমাকে খুন করতে চাইছে। আমার অবস্থান ফাঁস না করার দোষে বারটেন্ডারকে মেরে আধমরা করেছে। আর পালাতে সাহায্য করার জন্য কোমাঞ্চি ওয়েলসের শেরিফকে খুন করেছে। ওরা প্রত্যেকে আমার হাতে খুন হওয়া লোকটার মতো একই চরিত্রের। কোমাঞ্চিরাও খুব সম্ভব ওদের থেকে নিচে নিচে নামতে পারবে না। তবুও নরম হবার লক্ষণ নেই মেয়েটির মধ্যে। একই রকম জেদি গলায় আবার বলল, বললাম তো যাব না আমি। ঈশ্বরের দোহাই লাগে, দয়া করে বুঝতে চেষ্টা করো। একা একা এই রাজ চালানো দূরে থাক, ঘরের বাইরেই বেরোতে পারবে না তুমি। তোমার ঘরে রাখা রসদ ফুরিয়ে গেলে কি করবে? ইন্ডিয়ান অথবা ফ্যাসকেনদের হামলা হলে কি করবে? এবারে কিছুটা মনে হয় নরম হলো মেয়েটি। তবুও মন থেকে সন্দেহ তাড়াতে পারছে না। তোমাকে চিনি না, জানি না। এমনকি তুমি সত্যি বলছো কিনা তাও বোঝার উপায় নেই। যে জায়গার জন্য আমার বাপ ভাই প্রাণ দিয়েছে দিয়েছে সেটা ফেলে তোমার কথায় এভাবে চলে যেতে পারি না আমি। ওয়েন বুঝতে পারছে মেয়েটি ভয় পেলেও জেদ ছাড়তে চাইছে না। হয়তো সময় নিয়ে বোঝালে একসময় রাজি হবে, কিন্তু সে সময় কোথায়? এখন জোর খাটানো ছাড়া উপায় নেই। বিরক্ত চোখে মেয়েটিকে দেখল সে। মেয়ে হিসেবে মোটেই দুর্বল দেখাচ্ছে না ওকে। জোরাজুরি করে এঁটে ওঠা নিজের শরীরের এই অবস্থায় মোটেই সম্ভব নয়।
তাছাড়া তা করতে গিয়ে নতুন করে যদি রক্ত পড়া শুরু হয়ে যায় তাহলে তো পালানো সম্ভব হবে না। বিছানায় শোয়া অবস্থায় ধরা পড়তে হবে জল্লাদ ফাসকেনদের হাতে। না নিজে বাঁচবে না মেয়েটিকে বাঁচাতে পারবে। কৌশল অবলম্বন করা ছাড়া উপায় নেই বুঝতে পারল ওয়েন ডেব্রাইট। তাতে যদি মেয়েটি ব্যথা পায় তবু তা করতে হবে। তারপর সময় নষ্ট না করে বেরিয়ে পড়তে হবে এখান থেকে। গলার স্বরে অন্তরঙ্গতা ফুটিয়ে বলল, তোমার নামটা কিন্তু জানা হয়নি আমার মিস। আমি সেলিয়া, সেলিয়া ওয়েস্ট মেয়ার। আমার বাবা উইলিয়াম ওয়েস্ট মেয়ার আর ভাইকে এলভিস বলে ডাকা হতো। মেয়েটির দিকে আলতো পায়ে এক পা এগোলো যুবক, আর চোখে দেখে দূরত্ব মেপে নিয়েছে। বলল, তোমাদের চলে কিভাবে এখানে? দুর্বল ভারী দুর্বল ভারী হয়ে উঠল মেয়েটির স্বর। আমাদের 1,00,000 একর জমি আর 10,000-এরও বেশি গরু আছে। পাহাড়ের পিছনে এক টুকরো জমিতে উৎপন্ন কর্ন আর গরুর মাংস খেয়ে দিব্যি চলে যায়। মেয়েটিকে সন্দেহ করার সুযোগ না দিয়ে কথার ছলে আরো দুপা এগিয়ে গেল। যথেষ্ট আঘাত করলে ব্যথা পাবে সে। মন দুর্বল হয়ে আসতে চাইছে। পরক্ষণে নিজেকে দীর্ঘ করল। ব্যথা কিছুটা পেলেও জানে বেঁচে থাকার জন্য কাজটা করতেই হচ্ছে। মুঠো পাকানো হাতটা উপর দিকে উঠেছে ওর। শেষ মুহূর্তে মেয়েটি তা দেখতে পেল। বড় বড় চোখে তাকিয়ে মাথা সরিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু দেরি করে ফেলেছে। চোয়ালের পাশে ঘুষির শক্ত আঘাতে মাথা ঝটকা মেরে ঘুরে গেল, পড়ে গেল মেঝেতে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছে। নিশ্চিত হয়ে নিল ওয়েন ডেব্রাইট। দরজার পাশে আলো নেভানো একটা লণ্ঠন ঝুলছে দেখে সেটা জেলে নিল। বাইরে আলো নিয়ে যাবার ঝুঁকির কথা জেনেও দরজা খুলল। বেরিয়ে এসে পেছনে দরজা ভিড়িয়ে দিল। তারপর দাঁড়িয়ে শত্রুচ্ছরা গুলির জন্য উত্তেজনায় টান টান হয়ে মুহূর্ত কয়েক দেরি করল। যখন এলো না তখন ছোট উঠানটা পার হয়ে পেছনের কোড়ালে এসে ঢুকলো। লণ্ঠনের আলোয় কোড়ালের একপাশে তাকের উপর রাখা মেয়েদের সাইড স্যাডল আর পশমের তৈরি প্যাড দেখতে পেল ওয়েন। সেগুলো দ্রুত হাতে পরিয়ে সেলিয়ার ঘোড়াটাকে বের করে দরজার পাশে এনে দাঁড় করালো। মন খারাপ করে ভাবল, যদি নিজের জন্য এরকম একটা তাজা ঘোড়া পেত বড় ভালো হতো। কিন্তু কি আর করা, পরিচান্ত ঘোড়াটা দিয়েই কাজ চালাতে হবে। ভাবতে ভাবতে সেটাকেও এনে দাঁড় করিয়ে রাখলো। লণ্ঠন তুলে ঘরে ঢুকে মেইন রুমের অন্য পাশে আরেকটা ছোট রুমে এসে ঢুকলো যুবক। এটা সেলিয়ার বেডরুম বোঝা যাচ্ছে। তার প্রয়োজন পড়তে পারে ভেবে কয়েকটা জিনিস নিয়ে নিল সাথে করে। তারপর ফিরে এলো বড় ঘরে। জ্ঞান হয়ে পড়ে থাকা অজ্ঞান হয়ে পড়ে থাকা সদ্য স্বজন হারানো ছেলিয়াকে অসহায় দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে মায়া হলো ওর। নিজের অভব্য কাজের জন্য বিড়বিড় করে ক্ষমা চেয়ে নিল। তারপর এক হাতে অনেক কসরত করে তাকে ঘাড়ের উপর তুলে বেরিয়ে এলো ঘর থেকে। ঘোড়ার গা ঘেঁষে দাঁড়িয়ে মেয়েটিকে স্যাডলের উপর উপর করে শুইয়ে দিল। দড়ির বাঁধন এঁটে বসে পায়ের গোড়ালি বা হাতের কবজি যেন কেটে না যায় সেজন্য পুরু কাপড় দিয়ে ওর পা হাত বেঁধে নিল। এরপর ঘোড়ার পেটের নিচ দিয়ে দড়ি দিয়ে মজবুত করে বাঁধল, যাতে পড়ে যাবার সম্ভাবনা না থাকে। মেয়েটির জ্ঞান যখন ফিরবে তখনকার কথা কল্পনা করে ওর ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা দিল। এই ব্যবহারের জন্য সারা জীবন ছেলিয়া ওকে ঘৃণা করবে নিশ্চয়। তা করুক, ভাবল। যত ইচ্ছা ঘৃণা করুক, গালি দিক। নিরাপদ জায়গায় পৌঁছার পর দরকার হলে যেদিকে ইচ্ছে চলে যাক। ওয়েন ডেব্রাইট তাকে বাধা দেবে না। তবে এখন নিরাপদ হতে পারাটাই প্রথম এবং একমাত্র কাজ। ঘরে ঢুকে পানি ঢেলে আগুন নেভালো যুবক। এক এক করে বাতিগুলো নিভিয়ে দিল। এ ঘর আর কোনোদিন দেখা হবে কিনা সন্দেহ হলো ওর।
ঘরটা পরিত্যক্ত বোঝার সাথে সাথে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে কোমাঞ্চিরা। পশুগুলো মালিকবিহীন অবস্থায় উল্টো পাল্টা এদিক সেদিক ঘুরে বেড়াবে কয়েকদিন। ব্যাপার বুঝে আশেপাশে রানচাররা যে যতগুলো পারে একসময় ধরে ধরে নিজের নিজের খোয়ারে পুরবে। বেরিয়ে এসে দরজা টেনে ধরে বাইরে থেকে রায় রহাইডের ল্যাস্টিং দিয়ে ভেতরের খিল এঁটে দিল যুবক। সেলিয়া ওয়েস্ট মেয়ারের ঘোড়ার লাগাম হাতে ধরে নিজের ঘোড়ায় চড়ে বসল। স্যাডলে বসে এতক্ষণে আশ্চর্য হয়ে ভাবল, এই শরীর নিয়ে এত কাজ করলো কি করে ও? উত্তর দিকে মুখ করে ঘোড়া ছুটিয়ে দিল সে। তীব্র ব্যথা হচ্ছে ক্ষত দুটোই। ঘোড়া দুটো ছুটছে না, হাঁটার থেকে সামান্য বেশি গতিতে চলছে, তাতেই এই অবস্থা। যদি তারা খেয়ে ছুটে পালাতে হয় তখনকার অবস্থা কি হবে ঈশ্বর মালুম। দাঁতে দাঁত চেপে ব্যথা সইবার চেষ্টা করতে থাকলো। পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। ওদের চলার পথের প্রকৃতিও পাল্টে যাচ্ছে ক্রমশ। এখন আর সমতল ভূমি নয়, কখনো গাছপালা বোঝাই গভীর গিরিখাত, আবার কখনো উঁচু পাথুরে মালভূমির মধ্য দিয়ে চলতে হচ্ছে। স্কুপ সেডার আর পিননের অভাব নেই এদিকে। অ্যাম্বুশ করতে চাইলে ইন্ডিয়ানদের জন্য কভার হিসেবে কাজ করবে ঝোপগুলো। সূর্য উঠল, সাথে সাথে ভোরের শীত শীত ভাব দূর হয়ে গেল। গায়ে জ্বালা ধরানো গরম হয়ে উঠল বাতাস। মেয়েটির ব্যাপারে উদ্বিগ্ন হলো ওয়েন ডেব্রাইট। এখনো জ্ঞান ফিরছে না কেন? খুব বেশি জোরে মেরেছিল নাকি ও? গভীর এক গিরিখাতের মধ্যে থেমে ঘোড়া থেকে নামল। উপুর হয়ে পড়ে থাকা অজ্ঞান সেলিয়ার ঘোড়ার পাশে এসে তার হাত পায়ের বাঁধন খুলে দিল। খেয়ালই করেনি নিচু হয়ে বাঁধন খোলা নিয়ে ব্যস্ত থাকার সময় চোখ মেলে তাকিয়েছে মেয়েটি। তার চোখের তারায় জ্বলছে তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। বাঁধন খোলা শেষ হবার সাথে সাথে পা গুটিয়ে অসম্ভব জোরে লাথি মেরে বসল সেলিয়া ওয়েস্টমেয়ার। বুকের উপর আচমকা শক্ত লাথি খেয়ে অপ্রস্তুত যুবক পিছিয়ে যেতে যেতে তাল সামলানোর চেষ্টা করল প্রাণপণ, কিন্তু ঠেকাতে ব্যর্থ হলো নিজেকে। চিত হয়ে পড়েই গেল। বুকের সব বাতাস বেরিয়ে গেছে, হ্যাসপ্যাস করছে দম নেবার জন্যে। পিছলে ঘোড়া থেকে নেমে যুবক যুদ্ধের ভঙ্গিতে পা ফাঁক করে দাঁড়ালো সেলিয়া। আলুথালু চুল কাঁধ ছাড়িয়ে পিঠের উপরে ঝুলছে। আগুন ঝরানো চোখে তাকিয়ে আছে ওয়েনের দিকে। রাগের চেহারা হিংস্র উন্মাদের মতো দেখাচ্ছে। ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল মেয়েটি, শয়তান, ইতর কোথাকার! ততক্ষণে নিজেকে কিছুটা সামলে নিয়েছে যুবক। চেহারা সাদা, বাহু আর পাঁজরের দিকটা উষ্ণ বোধ হচ্ছে। বুঝতে পারল রক্ত পড়ছে আবার। মেয়েটির মাথায় কিছু জ্ঞান ঢুকানো দরকার মনে হলো ওর। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। টলমল পা আর ঘুরতে থাকা মাথা আয়ত্তে আনতে সময় লাগলো বেশ। তারপর বলল, ফাসকেন বাহিনী আর কোমাঞ্চি দল যেই আগে পৌঁছতো তাদের জন্য তোমাকে ওখানে রেখে এলে বোধহয় ভালো করতাম আমি। তাই করা উচিত ছিল তোমার। তোমাকে এইরকম ফোপর দালালি করার কোনো অধিকার আমি তো দিইনি। কি ব্যাপার? বিস্মিত হলো ডেব্রাইট। মরার জন্য ক্ষেপে উঠলে কেন তুমি? তুমি ছাড়া আর কারো মরার কারণ দেখছি না। আমি চাই দ্রুত মরো তুমি। ঠান্ডা চোখে তাকালো ওয়েন ডেব্রাইট। ঘোড়ায় ওঠো। উঠবো না, তুমি আমাকে বাধ্য করতে পারো না। তা পারি না, তবে তোমাকে এখানে ফেলে রেখে চলে যেতে পারি আমি। আর তা যাব। ভালো চাইলে এখনই ঘোড়ায় চড়ে বসো। সেলিয়ার ঘোড়ার লাগাম ধরে ওটাকে টেনে নিয়ে নিজেরটার পাশে এসে দাঁড়ালো যুবক। স্টিরাপে পা ঢুকিয়ে স্যাডল হর্ন ডান হাতে আঁকড়ে ধরে ঘোড়ার পিঠে চড়তে চেষ্টা করলো। ব্যথায় মুখ সাদা হয়ে উঠল ওর। মুহূর্তের জন্য পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল।
পারল না চড়তে। আবার চেষ্টা করে ব্যর্থ হলো। তৃতীয়বারে সফল হলো। এইটুকু পরিচমেই মাথা সামনে ঝুলে পড়েছে ওর। দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। পেছনে তাকিয়ে মেয়েটিকে দেখার চেষ্টা করলো। সেরকম কিছু একটা দাঁড়ানো দেখতে পেয়ে ভাঙা গলায় কোনো মতে উচ্চারণ করলো, আসছো তুমি? ও মনে করেছিল মেয়েটি যেরকম রেগে আছে তাতে হয়তো খালি পায়ে পাথুরে শক্ত মাটিতে দাপিয়ে কিছু একটা উত্তর দেবে, কিন্তু সে তা না করে বলল, তোমাকে দেখে নেব আমি। আসছো? শান্ত গলায় বলল সেলিয়া। হ্যাঁ, আসছি। তবে হলপ করে বলতে পারি খুব শিগগিরই তোমার মনে হবে আমাকে না আনলেই ভালো করতে। সামান্য একটু কাঁধ ঝাঁকালো ডেব্রাইট। সেলিয়া ঘোড়ায় উঠে বসার জন্য অপেক্ষা করল। তারপর যাতে পেছন থেকে কেটে পড়তে না পারে সেজন্য তার ঘোড়ার লাগাম নিজের স্যাডেল হর্নে ভালো করে পেঁচিয়ে বাঁধল। বিজয়ী হয়েছে বলে এতক্ষণে মন কিছুটা নরম হলো ওর। কাজে লাগবে ভেবে জুতো আর কিছু জিনিস নিয়ে এসেছি সাথে করে। তোমার স্যাডেল ব্যাগে রাখা আছে সব। সেলিয়া সাড়া দিল না। ও নিজেও তাকালো না পেছনে। অনেক পরে দিগন্তে অনুসন্ধান করার ছলে চোখের কোণা দিয়ে ঠিকই ওকে দেখে নিল। জুতো পরে নিয়েছে ছেলিয়া কখন যেন। বলল, হাই বাটন জুতো। ধীরগতিতে হলেও একটানা চলল ওরা। দুপুরে থেমে খাওয়া ছাড়া ক্যান্টিন ভরে নেয়া এবং ঘোড়াকে পানি খাওয়ানোর জন্য দুবার অল্প সময়ের জন্য থেমেছিল। একটু একটু করে শক্তি নিঃশেষ হয়ে আসছে ওয়েন ডেব্রাইটের। সূর্যের নির্দয় তাপ উপর থেকে আর নিচের উত্তপ্ত কড়াইয়ের মতো পাথুরে মাটির উপর দিয়ে চলতে হচ্ছে। জঙ্গলিরা ছাড়া সাদা মানুষেরা পারত্যপক্ষে এদিকে আসে না। অবশেষে সূর্য ডোবার প্রায় 2 ঘন্টা আগে চলা থামাতে বাধ্য হলো ওয়েন। আর চলার ক্ষমতা নেই তার। ফ্যাসকেনরাই আসুক, চাই অন্য কেউ, কিছুই এসে যায় না এখন ওর। নিজের ক্ষমতার সব রকম সীমা শেষ হয়ে গেছে।